ওই চোখে দেখিস না, নাকি চোখ বাসায় খুলে রেখেছিস? সরি, আসলে আমি দেখিনি। দেখিসনি নাকি দেখেও না দেখার ভান করছিস? সত্যি আপু, আমি দেখিনি। চুপ, তোর মতো ছেলেকে আমার ভালো করে চেনা আছে, ফাজিল কোথাকার। ওই চুপ, থাপড়াইয়া সব দাঁত ফেলে দিব তোকে। বলছি না আমি দেখে শুনে ধাক্কা দেইনি। কি আবার মুখে মুখে তর্ক করিস? আজ তোর 12টা বাজাবো। 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছা আমার নাই। দেখি সাইড হ, আমাকে কলেজে যেতে হবে। তোরে আমি দেখে নিব। হুম। পরে দেখবি। কিরে, এখনই একটা ছবি তুলে নে বলে চলে আসলাম। ধুর, মুডটাই নষ্ট করে দিল হারামজাদি গুন্ডিমে। এখন পরিচয়টা দেওয়া যাক। বাবা মার বান্দরের থুক্কু আদরের বড় ছেলে। আজকে আমার কলেজের প্রথম দিন। সবেমাত্র বাসা থেকে বের হইছি, আর তখনই গুন্ডি মেয়েটার সাথে ধাক্কা খেলাম। তারপর কি হলো সেটা তো দেখলেন। গুন্ডি হলে কি হবে, চেহারাটা পরীর মতো সুন্দর। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে চলে এসেছি। দেখতে দেখতে কয়েকটা ক্লাস করলাম, আর বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হলো। যাদের সাথে পরিচয় হলো তারা হচ্ছে আলী, রাকিব, সাগর আর রাসেল। তো আমরা কয়েকজন মিলে ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি। হঠাৎ একটা পিচ্চি এসে বলল, ভাইয়া, দিয়া আপু আপনাকে ডাকছে। কোন দিয়া আপু? আমার সাথে চলেন। চলো। আরে এটা তো সকালের সেই গুন্ডি মেয়েটা, তার মানে এর নামই দিয়া। ওই এদিকে আয়। ব্যবহার দেখে মনে হলো এক থাপ্পড় দিয়া 32টা দাঁত ফালাইয়া দেই। কিন্তু কলেজে নতুন দেখে কিছু বললাম না। ওই কথা কানে যাচ্ছে না? আপু, আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? ওই, তোর সাথে কিভাবে কথা বলতে হবে? কেন ডেকেছেন বলুন? তোর সাথে প্রেম করব দেখে ডাকছি। কি প্রেম করবি? বলেই দিয়া আর ওর বান্ধবীরা সবাই একসাথে হেসে উঠল। মনটা কয় সবগুলারে লাঠি দিয়া পিডাইয়া তক্তা বানাইয়া দেই। কিন্তু কিছু না বলে চলে আসলাম বন্ধুদের কাছে। দোস্ত, মালটা কেডা? ও হচ্ছে পুলিশ কমিশনার রফিকুল সাহেবের মেয়ে। ওকে দেখলে সবাই ভয় করে। ওকে কেউ ডিস্টার্ব করলে ওর বাবাকে বলে দেয়, আর ওর বাবা এসে ছেলেটাকে তুলে নিয়ে যায়। ও এই ব্যাপার। কমিশনারের মেয়ে গুন্ডি কমিশনার? কিন্তু কেন? কিছু না, চল বাসায় যাই। চল। তারপর বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। রাতে ঘুম থেকে উঠে আবার খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। কাজ নেই, বেকার আপনাদের কমেডিয়ান রাইটার ভাই, তাই খাই আর ঘুমাই, আর বাপের কাছে মাইর খাই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। যেই মাত্র কলেজের গেটে পা দিছি তখনই, ওই হারামি, এদিকে আয়। আপনারাই কন? আমার নাম সামির, আমারে ডাকতেছে হারামি করে। মনটা কি কয় মনে হচ্ছে সবগুলোরে ধরে আছাড় দিই। কি হইছে বলুন? আর আমার নাম হারামি না, আমার নাম সামির। তোর নাম দিয়ে আমি কি করবো? আর শোন, এখন থেকে কলেজে ঢুকতে গেলে আমাদেরকে সালাম দিয়ে কলেজে ঢুকবি, আর তোর টাকা দিয়ে আমাদের ফুচকা খাওয়াবি। কথাটা বলার সাথে সাথে ঠাস। আপনারা আবার কি ভাবছেন আমাকে মারলো? না, আমি মারলাম। সকাল সকাল মেজাজটা গরম করে দিল। বাবা, তুমি মনে হয় কলেজে নতুন। তুমি তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমার সমস্যা হবে। আমার কিছু হবে না স্যার, আপনি কোনো চিন্তা কইরেন না। স্যারের সাথে কথা বলতে বলতে আমি খেয়ালই করিনি এতক্ষণে কলেজের সব স্টুডেন্টরা এখানে চলে এসেছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, নিজেকে এই মুহূর্তে মঙ্গল গ্রহের প্রাণী বলে মনে হচ্ছে। আর এদিকে দিয়া তার বাবাকে ফোন দিয়ে আসতে বলছে। কিছুক্ষণ পর দিয়ার বাবা আসলো, তারপর আমাকে ওই, তোর সাহস কিভাবে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? বলেই আমাকে একটা থাপ্পড় মারলো। দেখুন স্যার, আপনার ভুল হচ্ছে, দোষটা আমার না, আপনার মেয়ের। কি, তুই আমার সাথে তর্ক করছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। বলেই লাঠি নিয়ে আমার দিকে এগোতে লাগলো। হঠাৎ প্রিন্সিপাল স্যার বলল, ছেলেটা খুব ভালো, এবারের মতো ওকে মাফ করে দিন। ঠিক আছে, আপনার কথায় ওকে ছেড়ে দিলাম। এরপর ওকে যেন আমার মেয়ের আশেপাশে না দেখি। বলে দিয়াকে নিয়ে চলে গেল। আমিও কলেজ থেকে বাহিরে একটা দোকানে এসে বসলাম। তারপরে একটা বেনসন সিগারেট ধরালাম। সিগারেট টানছি আর ভাবছি কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। কলেজ থেকে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর বাহিরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। জেনে রাখেন, ভালো কলেজের ওই ঘটনার সময় আমার বন্ধুরাও ওখানে ছিল। দোস্ত, আমি প্রতিশোধ নিতে চাই। কিন্তু কিভাবে?
দিয়াকে আমার প্রেমের ফাঁদে ফেলে। আইডিয়াটা খারাপ না। কিন্তু দিয়া কি তোর প্রেমে পড়বে? আরে বোকা, মিষ্টির ঘ্রাণ পেলে মৌমাছির অভাব হবে না। মানে বুঝলাম না। বুঝতে হবে না, চল। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি দিয়া ও তার বান্ধবীরা মাঠের মধ্যে বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই দিয়া বলে উঠল, এই ছেলে এদিকে আসো। কি ব্যাপার, আজকে তুমি করে বলছে কেন? এতদিন তো তুই করে বলতো। জি বলুন। কালকের ঘটনার জন্য সরি, আসলে ভুলটা আমারই ছিল। আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার, একদিনের মধ্যে এত পাল্টে গেল কিভাবে? আবার কোনো ফাঁদে ফেলবে না তো? আবার ভাবলাম, সে যখন নিজের ভুল বুঝতে পারছে তখন মাফ করে দেই। তাছাড়া দিয়াকে আমার প্রেমে ফেলার এটা একটা বড় সুযোগ। না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আপনারা কি বলেন? শুধু তামাশা দেখেন, কাজ তো নেই। ওই কি হলো, কি ভাবছো? না, কিছু না। তার মানে আমাকে মাফ করবে না? করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? উই আর ফ্রেন্ডস নাও। ইয়াপ, শিওর? হুম। চলো, আজকে ক্লাস করব না। কেন? আজকে আমরা পার্কে ঘুরতে যাব। কিন্তু আমাকে থামিয়ে দিয়ে। কোনো কিন্তু না, চলো। চলো। তারপর আমরা দুজন একসাথে পার্কে গেলাম। মেয়েটাকে যতই দেখছি ততই প্রেমে পড়তে ইচ্ছা হচ্ছে। গুন্ডির আড়ালে ও একটা মায়াবী চেহারা আছে, সেটা এখন দেখলাম। অপরূপ সৌন্দর্য, ক্রাশড, থুক্কু, ভুলে বলে ফেলেছি, বলবেন না কাউকে। আমার না ফুচকা খুব ফেভারিট। তো আমি খাবো। ও নো প্রবলেম, চল। শালি, আমার টাকা খাইতে এসেছিস? এমনি এতিম মানুষ, আপনারাই ভালো জানেন। দুজনে খুব এনজয় করলাম, একসাথে হাত ধরে হাঁটা, ফুচকা খাওয়া, আরও অনেক কিছু। একটা কিছুর মাঝে আমি ভুলেই গেছি আমার প্রতিশোধ নেওয়ার কথা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম কয়েকটা ছেলে কিছুক্ষণ ধরে আমাদেরকে ফলো করছে। কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম যখন দিয়া আমাকে বলল, তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করব আমি? তার মানে এই ছেলেগুলো তোমার ভাড়া করা গুন্ডা? যেদিন তুই আমাকে থাপ্পড় মেরেছিলি সেই দিনই আমি মনে মনে ঠিক করেছিলাম এটার প্রতিশোধ আমি নিবই, কিন্তু আমি ভাবতেও পারিনি আমার প্রতিশোধটা আমি এত তাড়াতাড়ি নিতে পারবো। দিয়ার সাথে কথা বলতে বলতে আমি যে মেসেজে আমার বন্ধুদেরকে আসতে বলছি সেটা দিয়া লক্ষ্য করেনি। আমি সোজাসাপটা বলে আমায় জোকার ভাবে, আমিও কম না। আপনারাও আবার ভাবেন না? দিয়ার গুন্ডারা যখন আমাকে মারতে আসলো ঠিক তখনই আমার বন্ধুরা এসে হাজির। তারপর আর কি, আপনারা তো জানেনই, জোকার থুকু নায়ক কখনো মার খায় না। আমার বেলায়ও তার উল্টাটা হয়নি। কিছু বুঝে ওঠার আগে আমার বন্ধুরা গুন্ডাগুলোকে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে। তারপর আমি দিয়াকে বললাম, দেখো দিয়া, তোমার বাবা আমাকে যখন থাপ্পড় মেরেছিল আমি ইচ্ছা করলে তখনই তার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি নেইনি। কেন জানো? কেন? কারণ প্রথম যেদিন তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আসলেই দিয়াকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছি। তোর মতো ছেলের সাথে প্রেম করব আমি, এটা তুই ভাবলি কি করে? কেন? আমার সাথে প্রেম করতে তোমার প্রবলেমটা কোথায়? তোমার ভালোবাসা আমি বুঝি। যেই শুনছো আমাদের অনেক টাকা পয়সা আছে আর তখনই আমার সাথে প্রেম করার তোমার ইচ্ছে জাগলো, তাই না? দেখো, আমি তোমার টাকা পয়সা কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। ওকে, আমার প্রেমে পড়ার একটা কারণ বলো যার জন্য তুমি আমার প্রেমে পড়েছো। আচ্ছা, তোমার প্রেমে না পড়ার একটা কারণ বলো। আমি তোমাকে ভালোবাসি না, আর কোনো দিন বাসতেও পারবো না। তুমি আমাকে আজ হোক বা কাল হোক ভালোবাসবেই। তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস? কমেডিয়ান জোকার কোথাকার। এই না বোঝা যা ভেবেছিলাম, চ্যালেঞ্জ না, আমার ভালোবাসার কনফিডেন্স থেকে বলছি। তুই থাক তোর ভালোবাসা নিয়ে, আমি গেলাম। প্লিজ আমার কথা শুনে যাও। আমার কথা না শুনেই দিয়া চলে গেল। রাগ করে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। দোস্ত, একটা উপায় দে না, কিভাবে দিয়াকে প্রেমে ফেলানো যায়? প্রেমে ফেলার কথা কি বলছিস রে? তুই তো নিজেই দিয়ার প্রেমে পড়ে গেছিস। দোস্ত, তুই একটা কাজ কর, তুই একটা মেয়ের সাথে কয়েকদিন প্রেমের অভিনয় কর, আর এমন ভাবে অভিনয়টা করবি যাতে দিয়া তোকে দেখতে পায়। আইডিয়াটা খারাপ না। বাট মেয়ে পাবো কোথায়? কেন? প্রিয়াকে বল, তাহলেই তো হয়। প্রিয়া হলো আমার বন্ধু রাসেলের প্রেমিকা। তাও ঠিক। অনেক কথা হলো, এখন বাসায় চল। চল। তারপর বাসায় আসলাম, আর বাসায় আসতে দেখি মামা আর মামি আমাদের বাসায়। আমাকে দেখে মামা বলল, কেমন আছো বাবা? মামা আর আমি আমাকে অনেক ভালোবাসে, সেজন্য
আমার নাম ধরে না ডেকে বাবা বলে ডাকে। জি মামা ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো। তারপর সবাই একসাথে খেতে বসলাম। হঠাৎ মামা বলল, আগামী শুক্রবার বাবুর বিয়ে, তোমরা কিন্তু 2 দিন আগে থেকেই যাবে। বিশেষ করে জোকার, ও ক্ষমা চাই, মানে সামির, কারণ এই বিয়ের সকল দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। জি মামা আমি যাব। আর ভালো লাগে না জোকার কথাটা। আমি কি আসলেই জোকার? এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। আর এই কয়েকদিন আমি কলেজেও যাইনি। আর 2 দিন পর আমার মামাতো ভাইয়ের বিয়ে। ভাবলাম আজ কলেজে যাব, কারণ দিয়ার সাথেও দেখা করতে মন চাচ্ছে। বাসায় কাউকে কিছু না বলে সোজা কলেজে গেলাম, কিন্তু দিয়াকে দেখলাম না। ধুর, মনটাই খারাপ করে দিল। হঠাৎ দেখলাম দিয়ার বান্ধবী দাঁড়িয়ে আছে। ভাবলাম তার কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখি দিয়া কোথায়। এই যে শুনছেন, দিয়ার বান্ধবী। জি ভাইয়া, আমাকে বলছেন? তোমাকেই বলছি। আসলে আমি দিয়ার সাথে একটু দেখা করতে চাই, কিন্তু ও আজ কলেজে আসেনি। আসলে ভাইয়া, দিয়া তো ওর চাচাতো বোনের বিয়েতে গেছে। ও ধন্যবাদ বলে চলে আসলাম। দূর, কিছুই ভালো লাগছে না। মনটা বারবার শুধু দিয়ার সাথে কথা বলতে চাচ্ছে। কলেজ থেকে বাসায় আসলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে তোর মামা বাড়ি যাব। মা, কাল গেলে হয় না? আসলে দিয়ার সাথে দেখা না করে মনটা যেতে চাচ্ছে না। না হয় না, আজকেই যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা। তারপর রেডি হয়ে মামার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাসা বেশি দূর হওয়ায় যেতে যেতে রাত হয়ে গেল। বাসায় গিয়ে পৌঁছে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর একটা কাজ করতে লাগলাম। সকালে ঘুম ভাঙলো পানির ডাকে। আপনারা আবার ভাবতেছেন পানির ডাক এটা আমার কি? তাহলে শুনুন। খুব আরামে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কোন হালায় যেন গায়ে পানি ঢেলে দিচ্ছে। ওই কোন হালার পুত্রে গায়ে পানি দিল। ঠাস! ও মাগো, মারে কে? মামাদের বাসায় তো আমাকে মারার মতো কেউ নেই। তার মানে ভূত নাকি আবার? আল্লাহ গো, বাঁচাও! ভূত! ভয় পাওয়ার কারণে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হঠাৎ আমার মুখ চেপে ধরে। ওই, এত চিল্লাস কেন? আরে, এটা তো ভূত না, পেতনি। থুক্কু পড়ি, বাঁচাও বাঁচাও! ওই আবার চিল্লাস? আরেকবার চিল্লালে তোর নাড়ি ভুড়ি সব টেনে বের করব। আল্লাহ গো, সকাল সকাল কোন বিপদে পড়লাম! ভালো করে চোখ মুছতে মুছতে যা দেখলাম, তাতে আমার বেহুশ হওয়ার মতো অবস্থা। আরে, এটা তো দিয়া। না না, এটা হতে পারে না। এটা দিয়ার আত্মা হতে পারে। শালি মরলি মরলি, আমায়ও মারতে আইসোস, আবার চিল্লানি দিব। তখনই দিয়া বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? আরে এটা তো দিয়ার কথা, কারণ আত্মা তো কোনোদিন কলার ধরে না। ওই সেমরি, তুই এখানে কেন? এটা আমার বান্ধবীর বাসা, এখানে আমি আসবো না তো তুই আসবি? আরে দিয়ার বান্ধবী যে বলল দিয়ার চাচাতো বোনের বিয়ে, তার মানে ও আমাকে বোকা বানালো। ওরে ওই শালি, তোরে আমি পাইলে ধরে আছাড় মারবো, তখন ঠিক পরে মজা দেখাবো। তার মানে মিম ওর বান্ধবী। ও আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমার মামাতো বোনের নাম মিম। হঠাৎ মিম এসে বলল, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে এখানে? মিমের মুখে ভাইয়া ডাক শুনে দিয়া মনে হয় আকাশ থেকে পড়ল। ভাইয়া মানে? এই হারামজাদাটা তোর ভাইয়া? ওই গুন্ডি মাইয়া আমাকে হারামজাদা বলবি না। 100 বার বলবো, তুই হারামজাদা, কুত্তা, শয়তান। তুই হারামজাদি, কুত্তি, পেতনি। তুই 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 তোকে আমি মাইরা ফালামো। হি হি হি, আমি তোর ঘাড় মটকামো। আমাদের ঝগড়া দেখে মিম ইতিমধ্যে বেহুশ হওয়ার মতো অবস্থা। মিম নিজেও জানে না আমি আর দিয়া দুজন দুজনকে চিনি। দিয়া, তুই ভাইয়াকে চিনিস? চিনি মানে? অনেক ভালো করে চিনি। আগে যদি জানতাম ওই হারামজাদাটা তোর ফুফপাতো ভাই, তাহলে আসতামই না। মিম, এই কুত্তিটা তোর বান্ধবী আমাকে আগে বলিসনি কেন? আগে যদি জানতাম এই কুত্তি এখানে আসবে, তাহলে আমিও এখানে আসতাম না। তোরে আমি... দিয়াকে থামিয়ে দিয়ে, কি ভালোবাসবি? ওই, তোরা কি শুরু করেছিস এখানে? নাস্তা করবি, চল। তোরে আমি পরে দেখে নিব। আমিও আমিও কি? আমিও তোকে পরে দেখে নিব। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! তার মানে বিয়ে বাড়িটা দিয়ার সাথে কাটানো যাবে। ইস, ভাবতেই মনের মধ্যে ললি ড্যান্স। তারপর সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা করতে করতে হঠাৎ মামা বলল, আমাদের এখানে একটা সুন্দর পাহাড় আছে, তোমরা সবাই গিয়ে দেখে আসতে পারো। মামা, আমরা সবাই যাব, চলো। না বাবা, বিয়ে বাড়ির অনেক কাজ আছে, তুমি একটা কাজ করো, মিম আর দিয়াকে নিয়ে যাও। মামার কথা শুনে খুশির ঠেলায় খাবার টেবিলে লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দেওয়া দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে দিয়া। দিয়া মনে হয় বুঝতে পারছে আমি তার জন্যই খুশিতে লাফ দিছি। কি হলো বাবা? না মামা, কিছু না। আসলে পায়ের কাছে বিড়াল ছিল তো, সেজন্য। আমার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। ব্যাপারটা বুঝলাম না, সবাই কেন হাসলো? আপনারা বলতে পারলে বইলেন।
তাহলে তুমি মিম আর দিয়া দুপুরে পাহাড় দেখতে যেও। না মামা, আমি এখনই যাব। বলেই মুখে হাত দিলাম। হায় হায়, আমি এটা কি বললাম? আমি মামার মুখের উপর কোনোদিন কোনো কথা বলিনি। সরি মামা, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। ওকে, লেটস এনজয়। থ্যাঙ্কস মামা। তারপর আমি দিয়া আর মিম পাহাড় দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে পাহাড়ে ঘুরছি, কিন্তু এখনো পর্যন্ত আমার আর দিয়ার মধ্যে কোনো কথা হয়নি। ভাইয়া চলো, ওই ঝর্ণার ওই দিকটায় যাই। চলো। ঝর্ণার ওই দিকে যেতেই দিয়া একটা খাদে পড়ে গেল, কিন্তু একটা গাছের ডাল ধরে আটকে আছে। অল্পের জন্য খাদে পড়েনি, বাট এখনো ঝুলে আছে। ভাইয়া এখন কি হবে? প্লিজ দিয়াকে তাড়াতাড়ি তুলো, তাছাড়া পড়ে যাবে। ভাবলাম এটাই দিয়াকে প্রেমে ফেলার দারুণ সুযোগ, কিন্তু যে বড় খাদ, একবার পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। কিন্তু দিয়া মরে গেলে আমার কি হবে? কারণ আমি তো দিয়াকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে তুলো। দেখি কোথাকার চোখ কোথায় থাকে। বাঁচাও। তুলবো, কিন্তু একটা শর্ত আছে। একটা কেন, 100টা শর্ত পূরণ করব, আগে আমাকে তুলো। আমার 100টা শর্ত পূরণ করা লাগবে না। আমার একটাই শর্ত, আমাকে ভালোবাসতে হবে। কান্না করতে করতে ওকে, আমি ভেবে দেখব, প্লিজ তুলো। ভাবলাম মেয়েটা কষ্ট পাচ্ছে, অতএব তুলি, তারপর কি হবে ওটা পরে দেখা যাবে। অনেকক্ষণ চেষ্টার পরে দিয়াকে উপরে তুললাম। এমনি গায়ে জোর নেই, উপরে তোলার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরলো। আহা, কি মিষ্টি ঘ্রাণ আসছে দিয়ার শরীর থেকে, একেবারে বগুড়ার দইয়ের মতো। তারপর দিয়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। আসলে সামির, আমি একজনকে ভালোবাসি। দিয়ার কথা শুনতেই মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের অজান্তেই বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করলাম। দুই চোখ দিয়ে অঝর ধারায় বৃষ্টি পড়ছে। আরে বোকা, কাঁদছো কেন? আমি কাকে ভালোবাসি সেটা তো আগে শোনো। কাকে? তোমাকে। আই লাভ ইউ সামির। উইল ইউ ম্যারি মি মাই ডিয়ার? কথা শেষ হতে না হতেই দিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। আরে শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। তারপর আমি দিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। দিয়ার গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে এখন। এভাবে সারা জীবন ভালোবাসা দিয়ে আঁকলে রাখতে পারবে? পারবো গুন্ডি সোনা, যদি তোমার পাশে থাকার সুযোগ দাও। ওই আমাকে গুন্ডি বললে মেরে তক্তা বানিয়ে ফেলবো, আর আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। আল্লাদি গলায় কয়েকটা কিল ঘুষি দিয়ে হাই হাই কি মেয়ে রে বাবা, প্রেম না করতেই এরকম, না জানি প্রেম করলে আরো কত কিছু বলে। আমরা এখন যেতে পারি? আরে আমি তো ভুলেই গেছি, এইখানে কেউ সিনেমা দেখছে আর একজন সিনেমা শুনছে কি, তাই না? চলো। তারপর সবাই মিলে বাসায় আসলাম। রাত হয়ে গেল। অনেক ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আরে এটা তো দিয়া, পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে। কিন্তু এত সকালে ও আমার রুমে আসলো কিভাবে? হঠাৎ মনে পড়লো কাল রাতে তো পাগলিটা আমার কাছে এসেছিল ধন্যবাদ দেওয়ার জন্য। কি মায়াবী লাগছে মেয়েটাকে, মনে হয় সারা জীবন দেখলেও দেখার স্বাদ মিটবে না। তারপর হঠাৎ মনে পড়লো কেউ যদি দিয়াকে আমার রুমে দেখে তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। দিয়া, এই দিয়া ওঠো। দিয়া, ওই দিয়া। হঠাৎ মামা দরজায় নক করলো। মামা যদি আজকে আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব ভাবতেছি, হঠাৎ মনে হলো দিয়াকে ওয়াশরুমে রেখে আসি। যেই ভাবা সেই কাজ। দিয়াকে কোলে তুলে ওয়াশরুমে কমোডের উপর বসিয়ে রেখে দরজা খুলে দিলাম। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে? না মানে আসলে ঘুমিয়েছিলাম তো তাই। ও তা তুমি কি বাবা আজকাল ওড়না পরে ঘুমাসো? এই মেরে ছেড়ে দিয়ার ওড়না তো আমার খাটের উপর, এখন কি হবে আল্লাহ জানে। এমন সময় মিম আসলো রুমে। মামা, ওই ওড়নাটা মিমের। মিম, ওটা তোর ওড়না? আমি মিমকে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বললাম। হ্যাঁ বাবা, ওটা আমার ওড়না। ওহ, তাহলে এই ঘরে বাঁচাও, বাঁচাও। হঠাৎ দিয়া ওয়াশরুমের ভিতর থেকে চিৎকার দিয়ে উঠল। দিয়ার চিৎকার শুনে মামা আর মিম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দিয়া ওয়াশরুম থেকে বাহিরে এসে আমাকে জড়িয়ে ধরলো। সামির, দিয়া তোমার রুমে এলো কিভাবে? মামা মিম জানে, আমি কিছু জানি না। ওরে হাতারাম, আমি কি জানি? আমি ফিস ফিস করে বললাম, প্লিজ একটু ম্যানেজ করে দে আমার লক্ষ্মী বোন। আসলে বাবা, দিয়াকে আমি এই রুমে পাঠাইছি। কেন? আসলে হঠাৎ করে আমার ওয়াশরুমের পানির লাইটটা বন্ধ হয়ে গেছে তো তাই। ওহ, বলে চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এখন বলতো তোদের মতলব কি? আর তোরা দুজন কি রাতে একসাথে থেকেছিস? না না, আমি সকালে উঠে দেখি দিয়া আমার বুকের উপরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কথায় দিয়া একটু লজ্জা পেল। ওহ, এই ব্যাপার। বলে মিমও চলে গেল।
ও ওই গুন্ডি, তুমি আমার রুমে ঘুমিয়েছিলে কেন? ওই কুত্তা, তুমি আমারে বাথরুমে রেখে এসেছো কেন? দেখলি যখন তুমি বাথরুমে, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল, যার কারণে তোমাকে বাথরুমে রেখে এসেছিলাম। কিন্তু তুমি চিল্লালে কেন? বাথরুমে তেলাপোকা ছিল, তাই ভয় পেয়ে গেছিলাম। যে গুন্ডি মেয়ে আবার তেলাপোকা দেখে ভয় পায়? ফিসফিস করে কথাটা বললাম। ওই কি বললে? ওই যে তোমার পেছনে তেলাপোকা, মজা করে বললাম। বলার সাথে সাথে দিয়া ঠাস করে মারে নাই আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম, কেবল একটা কিস দিতে যাব, তখনই মিম বলল, ভাইয়া, বিয়ে বাড়িতে এগুলো জায়েজ নেই। বলে চলে গেল। কি ফাজিল মেরে বাবা, তার মানে আমার আর দিয়ার কথা সব মিম শুনে ফেলছে। এই দিয়া আবার কোথায় গেল? যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়াও পালালো। আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘর থেকে বের হতেই মিম দিয়া সহ একদল পরী, মানে মেয়ে, আমাকে ঘিরে ধরলো। এই তোরা শোন, এটা আমাদের বরের ভাই, ওকে একটু শরবত খাওয়া। বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, এই নিন শরবত, সবটুকু খেয়ে নিন। যাক বাবা, এমনিতে খুব পানির পিপাসা পেয়েছিল। মেয়েটা গুন্ডি হলেও মনটা পাথরের, মানে তুলার মতো নরম। সবেমাত্র এক ঢোক শরবত খাইছি, মনে হচ্ছে কান দিয়ে বাতাস বের হচ্ছে, এতটাই ঝাল যে চোখে পর্যন্ত ঝাপসা দেখছি। মিম আমাকে পানি দিল, কিন্তু পানি খেয়েও কাজ হলো না। হঠাৎ দেখলাম লাল টকটকে একটা কি যেন, চোখে ঝাপসা দেখার কারণে ভালোভাবে বুঝতে পারলাম না ওটা কি, তবে দেখে মনে হয় মিষ্টি হবে। আর কোনো কিছু না ভেবে দিলাম এক কামড়, আর তখনই আও ওমা গো! আরে এটা তো দিয়ার কণ্ঠ। চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখি, হাই আল্লাহ, আমি তো মিষ্টি ভেবে দিয়ার ঠোঁটে কামড় দিছি। ভাগ্য ভালো যে বাড়িতে তেমন লোক ছিল না, তাছাড়া দিয়া যে জোরে চিৎকার দিছে তাতে এতক্ষণে আমার 12টা বাজতো। দিয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখ পানি দিয়ে ভরে গেছে আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ভাবতেই খারাপ লাগছে। ছি, আমি দিয়ার সাথে এটা কি করলাম? দিয়ার চোখের পানি দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, শক্ত করে জড়িয়ে ধরলাম দিয়াকে। তারপর বললাম, সরি সোনা, আসলে আমি দেখিনি যে ওটা তোমার ঠোঁট। আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি কিছু হবে, আসলে ঝালের কারণে চোখে ঝাপসা দেখছিলাম তো তাই। কেন আমার ঠোঁট তোমার মিষ্টি লাগেনি? আবার জিগাই, মিষ্টি লাগছে মানে টাঙ্গাইলে চমচমের মতো মিষ্টি লাগছে। তাহলে একবার মিষ্টি খেয়ে পেট ভরে গেল? দিয়ার কথা শেষ হতে না হতেই আবার একটা লিপ কিস দিলাম। একটা না 5 মিনিট কিস দেওয়ার পর দিয়া ওর রুমে গেল, আর আমি আমার রুমে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রুম থেকে বের হলাম, আর বের হয়েই 1000 ভোল্টের একটা শর্ট খেলাম। কারণটা হলো দিয়া আজকে নীল শাড়ি পরছে, সাথে নীল চুড়ি, কপালে টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আমি যেন চোখ ফিরাতে পারছিলাম না, দিয়াকে একদম নীল পরীর মতো লাগছে। হঠাৎ আমার স্বপ্নের ঘোট কাটিয়ে দিয়া বলল, এই যে মিস্টার, কি দেখো এমন করে? ওয়াও। ওই কি হলো, কথা বলো। না মানে তোমাকে দেখছি। কেন, এর আগে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু তোমার মাঝেও যে একটা পরী আছে সেটা কি তুমি জানো? আমার কথায় দিয়া একটু লজ্জা পেল। ভাইয়া, হয়েছে, এমন হা করে আর দেখা লাগবে না, পরে আরো অনেক দেখা চান্স পাইবা। দুষ্টুমি একটা হাসি দিয়ে তারপর আমরা সবাই মেয়ের বাড়িতে, মানে বিয়ে করাতে যাওয়ার জন্য রওনা হলাম। সেখানে গিয়ে পৌঁছালাম মাগরিবের নামাজের সময়, কিন্তু সেখানে গিয়ে আরেকটা মেয়ের উপর ক্রাশ খাইলাম। কিন্তু পরে মনে হলো, আরে আমি তো ভদ্র ছেলে, আর আমার জন্য তো দিয়া আছেই। আমার এই ব্যাপারটা মনে হয় দিয়া লক্ষ্য করছে। দিয়া এসে আমাকে বলল, এই যে মিস্টার, ওই মেয়ের দিকে এমন হা করে তাকিয়ে আছো কেন? মেয়েটা খুব সুন্দর, একদম পরীর মতো। দিয়াকে রাগানোর জন্য রেগে গিয়ে আর আমি পেতনির মতো মুখ ফসকে বেরিয়ে গেল। তবে রে দাঁড়া, তোরে আজ আমি খাইয়া ফালামো, তোর হাড্ডি ভাঙ্গা পানের দোকান দিমু। কিন্তু কে শুনে কার কথা দিলাম এক দৌড়। আপনারা কি ভাবছেন আমি সেখানেই দাঁড়িয়ে থাকবো? আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে? যে গুন্ডি মাইয়া, তার উপর আবার বিয়ে বাড়ি, বুঝতেই পারছেন আমাকে ধরতে পারলে কি হতো। দৌড়াতে দৌড়াতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ওই চোখে দেখেন না, চোখ কি খুলে বাসায় রেখে এসেছেন নাকি? চোখ আছে দেখেই তো শুধু ধাক্কা খেলাম, তাছাড়া কি? রেগে অ্যাটম বোম হয়ে। তাছাড়া তো জড়িয়ে ধরতাম আরো কত কি। বলেই দিলাম এক দৌড়। মেয়েটার সামনে বেশিক্ষণ থাকলে হয়তো ঘুষি মেরে নাক ফাটিয়ে দিত। দৌড়াতে দৌড়াতে ধপাস করে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। আপনার আবার ভাইবেন না যে ধাক্কা খেয়ে আমি আমার অতীত ভুলে গেছি, কারণ ওটা শুধু সিনেমাতেই হয়। দূর দৌড়ানোর পর শরীরে একবারে ঘেমে গেছে। ভাবলাম একটু ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হয়ে মুখে কিছু আটা ময়দা, থুকু স্নো পাউডার লাগালাম। ভাবলাম মামার সাথে একটু দেখা করে আসি। মামার কাছে যেতেই, ভূত ভূত ভূত! আরে মামি তো বেহুশ। হোয়াট মামা, আই এম সামির, ইওর একমাত্র ভাগ্নে। মামা আমার ইংরেজি শুনে বেহুশ হওয়ার মতো অবস্থা। আমি ভাবলাম
মামা মনে হয় ইংরেজি কম জানে, সেজন্য আমার কথা বুঝতে পারিনি। সামির, তুমি যে আমার ভাগ্নে এটা যেন কাউকে বলো না, কেমন? আমার চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, সেজন্য মামা কথাটা বলল। ওকে মামা বলে চলে আসতে লাগলাম, তখনই দিয়া আমার সামনে পড়ে ভূত ভূত বলে চিল্লাতে চিল্লাতে বেহুশ হয়ে গেল। কি ব্যাপার, সবাই আমাকে দেখে ভূত ভূত করছে কেন? যেই মাত্র আয়নার সামনে গেলাম, এবার আমি নিজেই বেহুশ হওয়ার মতো অবস্থা, কারণ তখন স্নো ভেবে কালি মুখে দিয়েছিলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল, তারপর সবাই বাসায় আসলাম বউ নিয়ে। ভাবলাম দিয়ার সাথে একটু কথা বলা দরকার, কিন্তু আমাকে অবাক করে দিয়ে দিয়া নিজেই আমাকে এসে বলল, ওই মিস্টার শয়তান, তোর মামাতো ভাইয়ের বিয়ে তো হলো, তা তোমারটা কবে হবে শুনি? যেদিন তোমাকে আপন করে পাবো তার আগের দিন। দিয়াকে জড়িয়ে ধরে, এই ছাড়ো বলছি, লোকে দেখলে কি ভাববে? লোকে কি ভাববে সেটা দেখার বিষয় আমার নাই। দিয়াকে দেয়ালের সাথে চেপে ধরলাম, ওর দুই হাতের উপর আমার হাত রেখে দিয়ার খুব কাছাকাছি গেলাম। দিয়ার গরম নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস এখন এক হয়ে গেছে। লজ্জায় দিয়ার চেহারা পাক টমেটো মতো হয়ে গেছে। যেই মাত্র আমাদের দুইজনের ঠোঁট এক করব, তখনই কি ব্যাপার, বাসর কি আজকে 2 জায়গায় হবে নাকি? মিমের কথায় দিয়া একটু লজ্জা পেল। না মানে আসলে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি। বলে বাহিরে চলে গেল। আর আপনাদের তো বলতে ভুলেই গেছি, মিমও আমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু কোনোদিন মুখে বলেনি। সেজন্য আমার আর দিয়ার রোম্যান্স করার সময় এসে ডিস্টার্ব করে। এখন গল্পে আসা যাক। মিম যা বলল তা কি আজ হবে? মানে বিয়ের আগেই বাসর করার কথা। আমি জানি না। দিয়া মুখে যতই বলুক আমি জানি না, কিন্তু আমি উত্তর পেয়ে গেছি। তখন আমি দিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ালাম, তারপর আস্তে আস্তে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। বাবু আজ এই পর্যন্তই থাক, বাকিটা না হয় আরেকদিন হবে। সুযোগ একবারে আসে, বারবার না। তারপর আমরা দুইজন ভালোবাসার গভীর সমুদ্রে ডুবে গেলাম। মাঝরাতে হঠাৎ কারো কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দেখি মিম কান্না করতেছে। মিম, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি কাঁদলে তোমার কি? আমি আবার কি করলাম? কি হয়েছে খুলে বলো। আমি তোমাকে ভালোবাসি শামির, তুমি কেন বোঝো না আমার মনের কথা? দেখো মিম, তুমি ভালো করেই জানো আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকে ভালোবাসে। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেটা চাও সেটা কোনো দিনও হবে না, কারণ আমি দিয়াকে ছাড়া বাঁচবো না। আরেকবার দিয়ার কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। আমাকে জড়িয়ে ধরে আমাদের কথা শুনে দিয়া যে ঘুম থেকে উঠে গেছে সেদিকে আমি লক্ষ্য করিনি। প্লিজ তুমি শান্ত হও। বাবা, খুব ভালো লাগছে তোমাদের এই ভালোবাসা দেখে। দিয়া তুমি কখন ওঠো? আমাকে থামিয়ে দিয়ে, আমাকে যদি ভালো নাই বাসো তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলে? দিয়া তুমি আমাকে ভুল বুঝছো। আবার আমাকে থামিয়ে দিয়ে, আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু জানতে চাই কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে। দিয়া, তুই আমাদেরকে ভুল বুঝছিস। আমি নিজের চোখে যা দেখলাম তা কি ভুল? নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আসলে মিম যে আমাকে জড়িয়ে ধরেছিল সেটা মনে হয় দিয়া দেখছে, আর সে কারণে আমাকে ভুল বুঝছে। আমাদের কথা বলতে বলতে যে সকাল হয়ে গেছে সেদিকে আমার আর কোনো খেয়ালই নেই। দিয়া তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছুই বুঝতে চাই না, আমি এক্ষুনি আমাদের বাসায় চলে গেলাম, তোমরা ভালো থেকো। বলে কাঁদতে কাঁদতে চলে গেল। দূর, মনটাই খারাপ হয়ে গেল। দিয়া নেই, আমি থেকে কি করব? আমিও আম্মু আর মামাকে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমার বন্ধুদের কাছে গেলাম, তারপর সবকিছু খুলে বললাম তাদেরকে। দোস্ত, নে সিগারেটটা খেয়ে মাথা ঠান্ডা কর। একটা সিগারেট আমার হাতে দিয়ে আমি এখন কি করব দোস্ত? দিয়া তো আমাকে ভুল বুঝে চলে গেল। সিগারেট টানতে টানতে, তুই দিয়াকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বল। বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হয়নি। তুই কিছুদিন কলেজে যাস না, আর দিয়ার সাথেও কথা বলিস না, দেখবি ও তোকে খুঁজবেই। গুড আইডিয়া। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম, তারপর খাওয়া দাওয়া করে ঘুম আসলাম। সকালে উঠে আগে মোবাইল চেক করলাম দিয়ার কোনো মেসেজ বা কল আছে নাকি, কিন্তু দুঃখের বিষয় দিয়া মেসেজ বা কল কোনোটাই দেয়নি। দূর, কিছু ভালো লাগছে না। আর হঠাৎ করে ফোনটাও নষ্ট হয়ে গেছে। এইভাবে 3 দিন কেটে গেল। না, আর ভালো লাগছে না। আজকে দিয়ার সাথে দেখা করতেই হবে। সকাল সকাল কলেজে গেলাম, কলেজের গেটে পা রাখবো এমন সময় কে যেন শার্টের কলার ধরে। ঠাস, আর এটা তো দিয়া। 3 দিনে কি রকম হয়ে গেছে মেয়েটা। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আর অনেক শুকিয়ে গেছে। আমার শার্টের কলার ধরে কাঁদতে কাঁদতে, আমাকে কাঁদিয়ে খুব সুখ পাস তাই না? এতদিন কই ছিলি বল? তুমি হয়তো জানো না, তোমার চেয়ে কষ্ট আমি বেশি পেয়েছি। আসলে আমিও আগের চেয়ে অনেক শুকিয়ে গেছি, আর আমারও চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। একদম ঢং করবি না। যদি ভালোবাসতে নাই পারবি তাহলে কেন ভালোবাসা শিখাইছিলি? আমি এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিয়াকে জড়িয়ে ধরলাম আর বললাম, তোকে খুব ভালোবাসি পাগলি।
তোকে ছাড়া আমিও বাঁচবো না। আমিও তোকে খুব ভালোবাসি, তোকে ছাড়া আমিও বাঁচবো না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, আর পুরো কলেজের শিক্ষার্থীরা আমাদের হাততালি দিয়ে স্বাগত জানালো। এভাবে চলতে থাকলো আমাদের ভালোবাসা। কিছুদিন পর হঠাৎ দিয়া ফোন করে বলল, হ্যাঁ বাবু, একটা সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে বাবু? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আরে পাগলি, দেখতে আসলেই তো আর বিয়ে হয় না? কাঁদতে কাঁদতে। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। যদি বাবা আমার বিয়ে ঠিক করে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। ওই পাগলি, তুই মরলে আমার কি হবে? তুমি প্লিজ কিছু একটা করো, তাছাড়া বাবা আমার বিয়ে দিয়ে দিবে। বাবু, একটু অপেক্ষা করো, আমি কিছুদিনের মধ্যে তোমার বাবার সাথে কথা বলবো। সত্যি তুমি আমার বাবার সাথে কথা বলবা? খুশিতে গদগদ হয়ে বাবু সত্যি। উম্মা। এখন ভাবতেছি কিভাবে আমি দিয়ার বাবার সাথে কথা বলবো। হঠাৎ মাথার মধ্যে একটা আইডিয়া আসলো, আমার বন্ধুর কাছ থেকে কিছু শিখিয়ে নেওয়া দরকার। বন্ধুর কাছে ফোন দিলাম। দোস্ত, কেমন আছিস? ভালো, তুই? ভালো না রে দোস্ত। কেন, আবার কি হয়েছে? দোস্ত, দিয়ার বাবার সাথে কথা বলবো, কিভাবে বলবো, কি বলবো একটু শিখিয়ে দে না প্লিজ। কি, তুই দিয়া বাবা মানে কমিশনার সাহেবের সাথে কথা বলবি? প্লিজ দোস্ত, কিছু শিখিয়ে দে। আপনি যাকে কল করেছেন তিনি এখন কাউকে কোনো কিছু শিখিয়ে দেওয়া থেকে বিরত আছে। অনুগ্রহ করে ফোনটা কেটে দিন। টুট টুট টুট। দূর শালা, কমিশনারের নাম শুনে ভয় পাইছে মনে হয়। যা করার নিজেকেই করতে হবে। আবার ভাবছি বাংলা সিনেমার মতো যদি টাকা অফার করে তাহলে টাকাও নিমো আর দিয়াকেও নিমো। হঠাৎ দিয়া ফোন করলো। আমার বাবুটা এখন কি করে? তোমার বাবুটা এখন তোমার কথা চিন্তা করে। চিন্তা করতে হবে না বাবু, আমার বিয়ে ঠিক হয়নি। বাবাকে বলে দিয়েছি ছেলে আমার পছন্দ হয়নি। দিয়ার কথা শুনে মনে হলো খুশির ঠেলায় চোখে মুখে এলইডি বাল্ব জ্বলে উঠল। কিন্তু বাবু, একটা সমস্যা আছে। আরে কি সমস্যা আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। খুশির ঠেলায়? বাবু, আমি বাবাকে বলেছি যে তুমি আজকেই বাবার সাথে দেখা করে কথা বলবা। দিয়ার কথা শুনে আমার সদ্য জ্বলে থাকা এলইডি বাল্বটা ফুটটুস করে ফিউজ হয়ে গেল। আজকে দেখা করতে হবে। তুমি ভয় পাচ্ছ কেন বাবু? আমি আছি তো। বলে ফোনটা কেটে গেল। আর এদিকে ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। পুলিশ কমিশনারের সাথে আজকে কথা বলবো, তাও আবার তার মেয়ের ব্যাপারে। ভাবতেই মনটা কেঁপে উঠছে। পরে ভাবলাম যা হয় হবে, আজকে কথা বলবোই। দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে দিয়ার বাসায় চলে আসলাম। বাড়িটা দেখি আমার মাথা ঘুরে গেল। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি। অনেকক্ষণ বসে থাকার পর দিয়ার বাবা আসলো, আর সাথে দিয়াও আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তা বাবা, তুমি নাকি আমার মেয়েকে পছন্দ করো? জি আঙ্কেল। তোমার বাবা কি করে? জি, সরকারি কর্মজীবী চালায়। তার মানে তুমি গরিব? ভিলেন মার্কে একটা হাসি দিয়ে দিয়ার বাবার কথা শুনে বাংলা সিনেমার কথা মনে হয়ে গেল। আমিও নায়ক মার্কে একটা হাসি দিয়ে বললাম, চৌধুরী সাহেব, থুক্কু কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা অনেক বড়। আরে মন বড় দিয়ে কি হবে, বড় হতে হবে ধন। দিয়ার বাবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। হালার কয় কি? দিয়া তো লজ্জায় দৌড় দিচ্ছে, আর আমি হা করে 5 মিনিট ধরে তাকিয়ে আছি। এই 5 মিনিটে কত লক্ষ লক্ষ মশা মাছি যে আমার পেটে আগমন করছে আমি নিজেও জানি না। দিয়ার বাবা ব্যাপারটা মনে হয় লক্ষ্য করছে। তারপর বলল, আরে বোকা, আমি বলছি ধন সম্পদের কথা। ওহ, তুমি কি আমাদের ধন সম্পত্তি দেখে আমার মেয়েকে ভালোবাসো? কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু লোভী না, বলেই পেছনে হাঁটা শুরু করলাম। কিন্তু একটা ব্যাপার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সিনেমার মধ্যে দেখছিলাম নায়িকার বাবা নায়ককে টাকা দিয়ে অফার করে, কিন্তু এই হালার পুত করলো না কেন? আর এতক্ষণে তো আমাকে ডাকার কথা। এসব ভাবছি, হঠাৎ দিয়ার বাবা ডাক দিল। যাক বাবা, যেহেতু ডাক দিছে তাহলে নিশ্চয়ই এবার টাকার অফার করবে। খুশি মন নিয়ে দিয়ার বাবার দিকে যাচ্ছি, আর ভাবছি কত টাকা দিতে পারে। তোমার ভালোবাসার কাছে আমি হার মেনে গেলাম বাবা। হাই হাই, হালার কয় কি? তাহলে কি আমাকে টাকা দেওয়ার জন্য ডাকেনি? মনে মনে কমিশনারের 14 গোষ্ঠীকে উদ্ধার করলাম। কমিশনার সাহেব, আমার ভালোবাসা পিওর সোয়াবিন তেলের মতো বিশুদ্ধ। আপনি আবার ভাইবেন না যে আমি পাম অয়েলের কথা বলছি। তারপর দিয়ার বাবা দিয়াকে ডাক দিল, আর দিয়া আসার পর আমার হাত আর দিয়ার হাত এক করে দিল। খুশির ঠেলায় দিয়ার বাবার সামনেই দিয়াকে জড়িয়ে ধরলাম। কিন্তু খুব আফসোস হচ্ছে, কারণ আমি ভেবেছিলাম দিয়ার বাবা আমাকে টাকা দিয়ে বলবে আমার মেয়েকে ভুলে যাও, আর আমি টাকাও নিব আর তার মেয়েকেও ভালোবাসবো। কিন্তু এখন শুধু মেয়েকেই পেলাম, টাকা আর পেলাম না। দিয়ার সাথে কথা বলে বাসায় আসলাম, আর বাসায় আসতেই শুনি মিম নাকি আত্মহত্যার চেষ্টা করছে।
এখন হাসপাতালে আছে। কোনো কিছু না ভেবেই দিলাম দৌড় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে দেখি মিমকে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। আমি কাছাকাছি যেতেই মামা বলল, তুমি আসছো বাবা, মিম অজ্ঞান ফিরে শুধু তোমাকে দেখতে চাচ্ছে। মামা আমি এসে গেছি, আর কোনো ভয় নেই, মিমের কিছু হবে না। তাই যেন হয় বাবা। অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। ডাক্তার সাহেব, মিমের কি অবস্থা এখন? চিন্তার কোনো কারণ নেই, রোগীর অবস্থা এখন স্বাভাবিক আছে। ডাক্তারের কথা শুনে মনটা ভালো হয়ে গেল, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, মিম আত্মহত্যা কেন করতে চাইছিল। তখন আমি মামাকে বললাম, মামা মিম আত্মহত্যা করতে চাইছিল কেন? আজকে মিমকে পাত্রপক্ষ দেখতে আসছিল, কিন্তু মিম নাকি ওই ছেলেকে পছন্দ হয়নি, ও নাকি কাউকে ভালোবাসে। আমি শুধু বলেছিলাম তোর মন যা চায় তুই তাই কর, আমি কিছু জানি না। হঠাৎ ডাক্তার এসে বলল মিমের জ্ঞান ফিরছে। তারপর আমরা সবাই ভিতরে গেলাম। আমাকে দেখে মিম কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মিমের মুখে এমন কথা শুনে মামা আর মামি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো বুঝতে পারছে মিমের সেই ভালোবাসার মানুষ আর কেউ না আমি, কিন্তু আমি তো মিমকে ভালোবাসি না। মিম তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি স্বামীরকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু মিম, আমি তো তোমাকে ভালো, আমাকে থামিয়ে দিয়ে। বাবা তুমি মিমকে ভালোবাসো, আমাকে বলতে পারতে, আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম। মামি, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কিছু বুঝার দরকার নাই, আজকেই তোদের বিয়ে দিব। কিন্তু মা, আমি একজনকে আমাকে থামিয়ে দিয়ে। আমি কিছু বুঝতে চাই না, আমরা বিয়ের ব্যবস্থা করতে গেলাম, তুই আর মিম এখানেই থাক বলে চলে গেল। এখন শুধু আমি আর মিম। ভাবছি দিয়া যদি এই ব্যাপার জানে তাহলে আমাকে তো মারবেই, সাথে মিমকেও। হঠাৎ দেখি দিয়া আসছে। এই সেরে ছেড়ে কোন হালারপুর দিয়াকে যেন কি বলছে। দিয়ার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আজ আর আমার কোনো বাঁচার পথ নেই। দিয়া এসেই মিমের চুলের মুঠি ধরে মারতে লাগলো আর বলছে, হারামজাদি কুত্তি, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরকে বিয়ে করবি? দিয়ার চুলের মুঠি ধরে, ওই শাকচুনি, তোর কত বড় সাহস, তুই আমার হবু বরের সাথে প্রেম করিস? আমি দর্শকের মতো তাদের মারামারি দেখছি। হঠাৎ দিয়া একটা লাঠি নিয়ে মিমকে মারতে যাচ্ছে। না, আর মারামারি দেখা যাবে না, এখন যা করার আমাকেই করতে হবে। দিয়া মিমকে লাঠি দিয়ে আঘাত করার আগে আমি লাঠিটা ধরে ফেললাম। তারপর ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। এই প্রথমবার আমি দিয়ার গায়ে হাত তুললাম। সবকিছুর একটা লিমিট আছে দিয়া। ও, আমার তো মনেই ছিল না যে তুমি আর কেউ না, তুমি তো এখন অন্য কারো। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু বুঝতে চাই না, যা বোঝার আমি বুঝে গেছি। বুঝেই যখন গেছিস তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ। রাগের মাথায় কথাটা বলে ফেললাম। আমার কথা শুনে দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। ঠিকই করেছো, যেমন মেয়ে তেমন সাজা। বলতেই মিমকেও ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বাহিরে চলে গেলাম। দূর কিছুই ভালো লাগছে না, বারবার শুধু দিয়ার কথা মনে পড়ছে। কষ্ট কমাতে বারে নাইট ক্লাবে গেলাম। জীবনের প্রথম আজ ড্রিঙ্কস করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি নিজেও জানি না। হঠাৎ মার ফোন। তুই কি মানুষ নাকি অন্য কিছু? কেন, আমি আবার কি করলাম? আজ তোর বিয়ে আর তুই এখন পর্যন্ত বাইরে আছিস? 5 মিনিটের মধ্যে বাসায় আয় বলে ফোনটা কেটে দিল। বিয়ের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। কি আর করার, আজ আমি বলির পাঠা। বাসায় গিয়ে শান্ত ছেলের মতো বিয়েটা করলাম। হঠাৎ এক বন্ধু দৌড়ে এসে একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিল। তাহলে চলুন দেখি চিঠিতে কি লেখা আছে। প্রিয় সামির, আমি জানি চিঠিতে তুমি যখন হাতে পাবে তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না। অনেক আশা করেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, আমাদের 2টা পিচ্চি হবে, একটা তোমার মতো আর একটা আমার মতো। অনেক আশা ছিল সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু নিয়তি হয়তো আমার ভাগ্যে সেই সুখটা রাখেনি। তুমি হয়তো জানো না যে আমি মা হতে চলেছি আর তুমি বাবা। আজকেই আমি তোমাকে কথাটা বলতাম, কিন্তু দেখো কি কপাল আমার, সেই সুযোগটা পর্যন্ত আমার হলো না। আর সবচেয়ে বেশি কষ্ট হলো আমার পেটের বাবুটার, কারণ সে দুনিয়ার আলো দেখার আগে দুনিয়া ছেড়ে চলে গেল। কি করব বলো, তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন ছিল। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিও, কারণ আমি বলেছিলাম সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু তোমাকে রেখেই আমি বেহায়ার মতো চলে গেলাম। ভালো থেকো, সুখে থেকো। আর একটা কথা, যদি কোনো দিন আমার কথা মনে পড়ে তাহলে ওই আকাশের দিকে তাকাবে। সেখানে হয়তো তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমাদের পিচ্চিটাকে দেখতে পারবে, কারণ পিচ্চিরা নাকি ফেরেশতার মতো পবিত্র।
আর পবিত্র জিনিস সব সময় আকাশের তারা হয়ে থাকে। ইতি তোমার গুন্ডি, ভালোবাসার পাগলি। চিঠিটা পড়তে পড়তে কাঁদতে লাগলাম। বিয়েবাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই ভাবছে বিয়েতে তো মেয়েরা কাঁদে, তাহলে আমি কাঁদছি কেন? হ্যাঁ, সেটা শুধু আমি জানি। কান্না যেন থামতেই চাচ্ছে না, আর চিল্লায়ে বলতে ইচ্ছা করছে, আমি তোমাকে ভালোবাসি দিয়া, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। এই আমি কি দেখলাম? এতক্ষণ যা দেখছিলাম সব স্বপ্ন ছিল। ইয়া আল্লাহ, তোমায় হাজারো ধন্যবাদ। আমার মনে পড়েছে আমি দিয়ার আব্বুর সাথে কথা বলে বাসায় এসেছিলাম। মামা ফোন করছিল, তারপর হসপিটাল থেকে বাসায় এসে শুয়ে পড়লাম। আর এতক্ষণ এত ভয়ানক স্বপ্ন দেখছিলাম, অজান্তেই দুফোঁটা পানি চলে আসলো। আমার জীবনে এর থেকে ভয়াবহ স্বপ্ন আমি কখনোই দেখিনি। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের জিনিস নিজের আপন কিছু হারানো, যে আমি স্বপ্নে দেখলাম। এরপর দিয়ার ফোন আসলো। হ্যালো জান, আব্বু বলছে কয়েকদিনের ভেতরে আমাদের বিয়ে যদি হয়ে যায়। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আমি এখনো আমার প্রিয় জিনিসটি হারাইনি। কথা বলো, কি হয়েছে সামির? কিছু না। আর হ্যাঁ, আমি আজই বলবো তোমার কথা আব্বু আম্মুকে, কেমন? ওকে মাই লাভ, বাই। বাই। আমি দিয়াকে বুঝতে দেইনি আমার চোখের পানি, আমার কষ্টটা। রাত হয়ে গেল, সবাই হসপিটাল থেকে আসলো। আব্বু একটা কথা বলবো? হ্যাঁ বল। আমার পছন্দের একজন আছে যাকে আমি বিয়ে করব। কি বলছিস? এত ভালো খবর? ও তো মেয়েটা কে বাবা? কমিশনারের মেয়ে। কি বলছিস? তার বাবা কি রাজি? হ্যাঁ রাজি। তো দেরি কিসের? তাদের সাথে কথা হয়ে যাক। আমি তো দারুণ খুশি, মন চাচ্ছে মুলি ড্যান্স দেই, থুকু লুঙ্গি ড্যান্স দেই। এইভাবেই সব আয়োজন হলো। আব্বু আম্মু তাদের সাথে কথা বললো, আর বিয়ের দিনটাও পাকা হয়ে গেল। আস্তে আস্তে বিয়েটা হয়ে গেল। সবাই এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আরে আমার সাথে বলতে কে বলেছিল? আজ আমার বাসর রাত, ছাদে বসে আড্ডা দিচ্ছি আর মনে মনে বলছি ভালো হলো ওই স্বপ্নটা স্বপ্ন রয়ে গেল, সত্যি হলো না। তাহলে আজ দিয়া থাকতো না, নাকি থাকতাম আমি, আর না থাকতো এই যে এখন যে পড়ছি। তখন আমি বললাম, ওই শোন, কি? যাচ্ছি। কেন? দাঁড়া, যাচ্ছিস কোথায়? আরে দিয়া অপেক্ষা করছে। দূর, বাদ দে, এত তাড়াহুড়া কিসের? ভাবি তো আর চলে যাবে না? শালা ছাড় আমায়। তখন আম্মুর আগমন। কি রে, এখনো বসে আছিস? হ্যাঁ আম্মু, যাচ্ছি। আরে আন্টি, তাকে কখন থেকে বলছি যা ঘরে যা, ভাবি অপেক্ষা করছে, তবুও যায় না। ইয়ালা ঠাডা পরে মিথ্যা কথা। তারপর রুমে থাকলাম, মানে ঢুকলাম, দেখি দিয়া বসে আছে। গুন্ডি বউ আমার। সামনে গেলাম, পাও ধরে সালাম করলো। হয়েছে, আর সালাম করতে হবে না। জানি টাকার জন্য সালাম করছো, আমার জন্য না। যদি আমি বলি আমায় টাকার জন্য বিয়ে করেছিস, আমার ভালোবাসার জন্য না। খাইছে। এই তো বাপেরও বাপ থুকু, মানে মা। সরি। আমার গুন্ডি বউটা পিছন থেকে জড়িয়ে ধরে। হয়েছে। অভিমান কণ্ঠে, সরি বেবি। এই তোমার নাক কান ধরে বলছি, আর কখনো বলবো না এইসব। তার কান ধরে। সত্যি? এখন চলো, একটা কাজ আছে। এখন কি কাজ? চলো আগে অজু করে নাও। তাকে নিয়ে অজু করলাম নামাজ পড়ার জন্য। জানো, আমার একটা স্বপ্ন সত্যি হলো, আর একটা মিথ্যে। এই দুইটার জন্য আমরা 2 রাকাত নামাজ পড়বো। কেন দুটো? পরে বলবো। তারপর দুজনে নামাজ পড়লাম। এখন আর একটা কাজ বাকি আছে। আবার কি কাজ? ওই যে ইন্তের মিসিয়ন। মানে? পেরেছে, আপনারা আবার বুঝছেন না। তারপর ওকে কোলে তুলে নিলাম। দাঁড়াও, আমার একটা স্বপ্ন আছে। কি? ছাদে চলো। তারপর দুজনে ছাদে গেলাম, অনেক রোমান্টিক কথা বললাম। আপনাদের বলা যাবে না, এত শোনার কি আছে? পার্সোনাল কথাও শুনতে হয়। নামার সময়ে দিয়া পা পিছলে পড়ে গেল। দেখে হাঁটতে পারো না? সরি, আমায় কোলে নাও। তারপর ওকে কোলে নিলাম, নিচে আসলাম। রুমে ঢুকতেই ও আমার কোল থেকে নেমে দৌড় দিল। আমি তো অবাক, তার মানে সে অভিনয় করছিল। আমি জোরে দৌড়ে ওকে ধরলাম। মজা করা না? ছাড়ো আমায়। না, কোনো ছাড়াছাড়ি নেই আজ। ওকে কোলে নিয়ে বিছানায় আসলাম, পরে শুইয়ে দিলাম। ওর উপরে আমি উঠলাম। ওর এত কাছাকাছি চলে এসেছি যে ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। ওর চোখে চোখ রেখে ওর ঠোঁটে ঠোঁট মিলে দিলাম। পরে ওর ঘাড়ে একটা কিস করলাম। সে কেঁপে উঠলো, সাথে সাথে হারিয়ে গেলাম অজানা দেশে। হ্যাপি এন্ডিং।